আজকে বলবো বন্ধু থেকে শত্রু হওয়ার কাহিনী। ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক আবামা মোস্তফা আমিন, ইতিমধ্যে নামটা হয়তো আপনারা জেনে গেছেন। 25 নভেম্বর সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ শাহবাগে আনার ঘটনায় গ্রেপ্তার হন তিনি। বিনা সুদে ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে মোস্তফা আমিনের সংগঠন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ শাহবাগে লোক জড়ো করেছিল। গণমাধ্যম ও পুলিশের বয়ানে বিষয়টিকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উঠে এসেছে। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে আবামা মোস্তফা আমিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের লোক। ডক্টর ইউনূসের প্রথম রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টার সাথে যুক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, যখন ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে বাদ দেওয়া হয়, তখন থেকেই এই মোস্তফা আমিন ডক্টর ইউনূসের সম্মান রক্ষা কমিটি করে সারা দেশে প্রচার কাজ শুরু করেন। তাহলে হঠাৎ করে কি তিনি বন্ধু থেকে শত্রুতে রূপ নিলেন? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। শুরুতে জানি 25 নভেম্বর শাহবাগে কি হয়েছিল এবং কিভাবে হয়েছিল। তারপর একে একে জানবো মুস্তফা আমিনের অতীত ইতিহাস। গণমাধ্যমগুলোর খবর থেকে একটি বিষয় পরিষ্কার, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25 নভেম্বর রাজধানী শাহবাগ চত্বরে সংহতি সমাবেশ ডেকেছিল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। এই সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ আসতে 24 নভেম্বর রাত 11টার পর থেকে শুরু করলে এক ধরনের সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়। মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে রোববার মধ্যরাত থেকে ঢাকায় এসব বাস ঢুকতে শুরু করে। এ ঘটনায় শিক্ষার্থী সহ অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু গাড়ি ঢোকার পর বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আটকে দেওয়া হয় বেশ কিছু গাড়ি। এখানে প্রথম প্রশ্ন, হঠাৎ করে রাতারাতি এতগুলো লোক জড়ো করা সম্ভব নয়, তার মানে অনেকদিন ধরেই এমন কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রশ্ন হলো কতদিনের? 22 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। ওই দিনই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, 25 নভেম্বর সকাল 10টায় শাহবাগ চত্বরে সংহতি সমাবেশ করা হবে। সংগঠনের আহ্বায়ক আবামা মোস্তফা আমিন এই সমাবেশে সভাপতিত্ব করার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 1,80,00,000 মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য 4 বছর ধরে কাজ করছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। অথচ গণমাধ্যমের খবরগুলোতে পাওয়া যাচ্ছে এই পরিকল্পনা 1 কিংবা 2 মাসের। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে 1 মাস ধরে চলছিল। দৈনিক মানবজমিনের রিপোর্ট বলছে 2 মাস। আমাদের অনুসন্ধান বলছে এটি শুরু হয়েছিল 2022 সালের জুন জুলাইয়ে। বয়স্কদের পাশাপাশি স্কুলের শিশুদেরও এই সুদমুক্ত ঋণ আদায় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, যেটি শিশু আইনে বেআইনি। প্রথমে সংগঠনটি কাজ শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তারপর ধীরে ধীরে ঢাকার আশেপাশের জেলাগুলোতে বিস্তার ঘটায়। আর ঢাকায় টার্গেট ছিল বস্তির বাসিন্দারা। ঢাকায় জমায়েত হওয়ার আগে সংগঠনটির দলীয় কার্যালয় 2022 সালে 12টি, 2023 সালে 15টি এবং 2024 সালে 18টি সভা করে সংগঠনটি। 31 আগস্ট সংগঠনটির ধানমন্ডির কার্যালয়ের সভায় 25 নভেম্বর সকাল 8টার মধ্যে সবাইকে শাহবাগে উপস্থিত থাকার কথা বলা হয়। এর মধ্যে 18 আগস্ট শাহবাগ চত্বরে সমাবেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন মোস্তফা আমিন। 26 নভেম্বর অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আবামা মোস্তফা আমিন সহ 1219 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে আমরা এ তথ্য জানতে পেরেছি। মামলায় আবামা মোস্তফা আমিন সহ 19 জনকে এজাহারে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির 9টি ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের ব্যানারে অপরাধমূলক ষড়যন্ত্র করে ঢাকা সহ বিভিন্ন জেলার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে বেআইনি জনতাবদ্ধ হয়ে শাহবাগ মোড়ে দাঙ্গা সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। আবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনাটিকে সরকার বিরোধী কোনো ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। বিবিসি বাংলা সহ বেশ কিছু গণমাধ্যমের খবরে এত জনসমাগমের খবর আগাম দিতে না পারায় গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলা হয়। আমাদের অনুসন্ধান হলো, মোস্তফা আমিনের পরিচালিত দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি পোস্টে জানানো হয়েছিল 25 নভেম্বর ঢাকার শাহবাগে জড়ো হবে হাজার হাজার লোক, যার মধ্যে 15 নভেম্বরের স্ট্যাটাসটি ছিল স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে 25 নভেম্বর 2024 শাহবাগ মোড়ে সকাল 10টায়, ইতিহাসে নাম লেখান। এর আগে 18 আগস্ট ঢাকায় সমাবেশ করার বিষয়টিও ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। দুটো সমাগম নিয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগে থেকেই জানিয়েও ছিল। এমনকি গত 14 নভেম্বর কুড়িগ্রাম জেলায় রাজারহাটে বিনা সুদে ঋণ প্রদানের দাবিতে কর্মসূচি পালনকালে রাজারহাট থানা পুলিশ সংগঠনের 3 নেতাকে গ্রেফতার করেছিল। তখন পুলিশের পক্ষ থেকে রিপোর্টও দেওয়া হয়েছিল। 25 নভেম্বরের ঘটনার পর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন প্রচারণা দেখা যায় যে আওয়ামী লীগ টাকা দিয়ে শাহবাগে লোক জড়ো করছে। আমরা অনুসন্ধান করে দেখেছি, ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক ও অহিংস আন্দোলন বাংলাদেশের প্রধান সংগঠক আবামা মোস্তফা আমিন 2023 সালে আওয়ামী লীগের সময় গ্রেপ্তার হয়েছিলেন। এর প্রতিবাদে তখন সংগঠনটির নেতারা ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছিল। আমাদের অনুসন্ধানে আমরা বেশ কিছু চমকপ্রদ তথ্য পেয়েছি। আপনাদেরকে নিয়ে যাই 2007 সালে। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এর কিছুদিন পর থেকেই অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয়। 31 জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনূস বলেছিলেন, দেশের পরিস্থিতি বাধ্য করলে তিনি রাজনীতিতে যোগ দেবেন। এরপর 2007 সালের 11 ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস দেশের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি দেন। সে চিঠিতে তিনি নিজের রাজনীতি সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা চান। 18 ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন তার দলের সম্ভাব্য নাম নাগরিক শক্তি। 22 ফেব্রুয়ারি দুবাই যাবার আগে বিমানবন্দরে তিনি রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ডক্টর ইউনূস তখন বিভিন্ন গ্রামে, মহল্লায় এবং ওয়ার্ডে 20 সদস্যের প্রাথমিক প্রস্তুতি টিম গঠনের আহ্বান জানিয়েছিলেন। ডক্টর ইউনূস তখন রাজনৈতিক দল গঠনের জন্য 80 জনের একটি তালিকা করেছিলেন। সেই তালিকার একজন ছিলেন ফরওয়ার্ড পার্টির মোস্তফা আমিন। তখন থেকে মোস্তফা আমিনের সাথে ডক্টর ইউনূসের সখ্যতা গড়ে উঠেছিল। কিন্তু 3 মাসের মধ্যে তখন ডক্টর ইউনূসের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া ভেস্তে গিয়েছিল। 2007 সালের 3রা মে অধ্যাপক ইউনূস রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দেন। তখন মোস্তফা আমিন ফেরদৌস আহমেদ কুরেশির কিংস পার্টি প্রগতিশীল গণতান্ত্রিক দলে যোগ দেন। তবে ডক্টর ইউনূসের সাথে তার সম্পর্ক ঠিকই ছিল। 2011 সালের 2রা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে। তখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা হয়। তখন মোস্তফা আমিন বাংলাদেশ ও নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সম্মান রক্ষা নাগরিক কমিটি গঠন করেন। সে সংগঠনের আহ্বায়ক ছিলেন তিনি নিজেই। তখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা যে সুদখোর বলতেন, তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোস্তফা আমিন। সেই কমিটির পক্ষ থেকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী সহ অনেকেই তখন ডক্টর ইউনূসের পক্ষে নিয়মিত সভা সেমিনার করতেন। মোস্তফা আমিনের নেতৃত্বে ওই কমিটির পক্ষ থেকে তখন আনন্দ ঘন পরিবেশে ডক্টর ইউনূসকে বিদায় দেওয়ার জন্য আলোচনা করা হয়েছিল। 2018 সালে এসে মোস্তফা আমিন ডক্টর কামাল হোসেন ও বি চৌধুরীর সাথে গড়ে তোলেন জাতীয় ঐক্য প্রক্রিয়া।
সেই ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব ছিলেন মোস্তফা আমিন। খুব দ্রুত তখন অন্য দলগুলোর সাথে নির্বাচনের আগে জোট গঠনের জন্য কাজ করেছিলেন তিনি। গঠিত হয়েছিল জাতীয় ঐক্য ফ্রন্ট। 2018 সালের 31 অক্টোবর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তারা সংলাপ করেন। মূলত এখন যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতিবিদ হিসেবে পরিচিত তাদের প্রায় সবাই ওই বৈঠকে ছিলেন। নির্বাচনের আগে ডিসেম্বরে আরো এক দফা সংলাপ করেন তারা। সেই সংলাপের জন্য মধ্যস্থতাকারী ছিলেন মোস্তফা আমিন। তবে খুব দ্রুতই সে ঐক্য প্রক্রিয়া থেকে বের হয়ে যান মোস্তফা আমিন। বিরোধ দেখা দিয়েছিল ডক্টর কামাল হোসেনের সাথে। ইস্যু ছিল ডক্টর ইউনূসের বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে আলোচনা না করা। 25শে নভেম্বর যখন শাহবাগ থানা পুলিশ অহিংস বাংলাদেশের নেতাদের গ্রেপ্তার করেছিলেন তখন কয়েকজন রাজনীতিবিদ তাদের ছাড়াতে গিয়েছিলেন যারা আওয়ামী বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত। ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের পক্ষে কথা বলেছিলেন তখন প্রতিবাদে মাঠে নামেন এই মোস্তফা আমিন। তাহলে এখন প্রশ্ন হতে পারে কি কারণে ডক্টর ইউনূসের পুরাতন কাছের মানুষ হয়েও এত বড় জনসমাগম করতে চেয়েছিলেন, তাও আবার যখন শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল। আমাদের অনুসন্ধান বলছে কিংস পার্টির পুনর্জন্ম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন নানা প্রক্রিয়ায় দল গঠনে লিপ্ত তখন মোস্তফা আমিন নিজ দলের অস্তিত্ব জানান দিতে চেয়েছিলেন। মাঠ পর্যায়ে তার যে শক্তি সেই শক্তি প্রদর্শন করতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে ডক্টর ইউনূসের বন্ধু শত্রুতে পরিণত হন। তবে বন্ধুত্বের জন্যই অল্পতেই রক্ষা পেয়েছেন মোস্তফা আমিন ও তার দলের নেতারা। সাধারণত রাজনৈতিক ষড়যন্ত্রের মামলা হলে পুলিশ রিমান্ডে নেয়, কিন্তু 25 নভেম্বর যে মামলা হয়েছে তাতে কাউকে রিমান্ডে নেওয়া হয়নি, পাঠিয়ে দেওয়া হয়েছে আদালতে। কিন্তু তাতে কি সেই 2007 সাল থেকে বজায় থাকা বন্ধুত্বে একটি প্রশ্ন তো দেখাই দিল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।